দোসররা বলে যে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাদের জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক নির্দেশনা দেন, এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। বক্তব্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। ষড়যন্ত্রের কথা বারবারই বলছি, সেই ষড়যন্ত্রগুলো এখন আরো স্পষ্ট হচ্ছে। পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরও স্বৈরাচারদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। আজহারীকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর। এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো? বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, ধর্মবীরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা, মিজানুর রহমান আজহারী এমন কি হলো যেই কারণে তাকে হত্যা করবে এবং 10 লক্ষ টাকা ঘোষণা করবে, আর আপনারা ঘুমিয়ে থাকবেন? খুব গুরুত্বপূর্ণ। এখানকার হেডলাইন হচ্ছে গভর্নমেন্টের 3D শো করার জন্য 2500 ড্রোন ব্যবহার করবেন জুলাই আপরাইজিংকে ভিজুয়ালাইজ করার জন্য। নিউজটা হচ্ছে 19 ফেব্রুয়ারি জাতীয় পার্লামেন্ট কমপ্লেক্সে, এখানে ইউথ ফেস্টিভ্যাল আছে, সেখানে ড্রোন দিয়ে শো করা হবে। আমরা অনেকে হয়তো দেখেছি যে অনেকগুলো ড্রোন মিলে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করে, মানে ইমেজ তৈরি করে, সেরকম কিছু একটাই হবে নিশ্চয়ই। এখানে উল্লেখ করা হয়েছে চায়না থেকে এগুলো আনা হবে এবং এতে খরচ করা হবে। মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যেটা কোনো আলেম সমাজ, বাংলাদেশের নাগরিক, আইন, আদালত কোনো কিছুতে সেটা পড়ে না, মেনে নেওয়া যায় না। তার নাম হচ্ছে একটা দরগা শরীফের, সম্ভবত উনি কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন। সাদিকুর রহমান হাশিমি নামের এক ব্যক্তি, তিনি মিজানুর রহমান আজহারী সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে, মানে আপনি আজহারী সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে, যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে 10 লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের হাতে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে। প্রিয় দর্শক, না টেনে পুরো ভিডিও দেখবেন প্লিজ, দয়া করে। এই ভিডিওগুলো মিস করবেন না, যদি মিস করেন তো অনেক কিছু মিস হয়ে যাবে। বিএনপির হারুনুর রশিদ একই বলল, যারা সংবিধান চেঞ্জ করবে তারা বলে জারক সন্তান। এটা কি কথা বলা ঠিক হয়েছে? বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে। মিজানুর রহমান আজহারীর মাথা যদি কেউ কেটে কিংবা 2 টুকরা 3 টুকরা করে যে কেউ পীর বাবার সামনে যদি নিয়ে যেতে পারে তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। আমাদের দেশে কি আইন কারণ সবকিছু শেষ? চলুন আমি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। চলুন শুরু করা যাক। সম্প্রতি আলামিন হাশমি দরবার শরীফে আয়োজিত এক উরুসে পীর সাদিকুর রহমান হাশমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। গত 7 জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশমি তার বক্তব্যে বলেন, আমরা কঠিন সময় পার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে, কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে। তিনি আরো বলেন, যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান। এরপরে তিনি বলেন, মিজানুর রহমান আজহারী একজন শয়তান, তার কুফরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ঈমান থাকবে না। আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি তাকে 3 টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে। তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক বক্তা। তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন। পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন। তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও
কিছু মাজারপন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে সাদিকুর রহমান হাশেমীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতই অপরাধমূলক। এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ধর্মীয় নেতাদের দায়িত্ব হলো সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতার জন্ম দেয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয়। বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য। ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, আমি আজকের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব শাহিদ রয়েছেন। 1971 সালের 14 ডিসেম্বর উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু পতিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে, সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটাকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে তারা পায়ে রড কাটে, শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয়, উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন, সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন। আজকে তাদের দোসররা বলে যে 72কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাদের জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই কিছুদিন আগে এই 5 আগস্ট বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে, একটা স্থবিরতা বিরাজ করছে। এখানে বিএনপি ক্ষমতা আসবে না, কে ক্ষমতা আসবে? কে ক্ষমতা আসবে বাংলাদেশে? যদি আজকে 6 সালে 7 সালে যদি অনলিবের সরকার বলতে যে সুষ্ঠু নির্বাচন হতো, তখনও বিএনপি ক্ষমতা আসতো। বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করবো যে আমরা আছি, আপনারা নির্দেশনা দেন, নতুন প্রজন্ম, নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক নির্দেশনা দেন। এই ষড়যন্ত্র দাঁত ভাঙার জবাব দেবো আমরা ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। আমরা রহমান আজাহারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর। এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো? বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, ধর্মবীরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা, মিজানুর রহমান আজহারি এমন কি হলো যেই কারণে তাকে হত্যা করবে এবং 10 লক্ষ টাকা ঘোষণা করবে, আর আপনারা ঘুমিয়ে থাকবেন? এই কুলাঙ্গার সাদিকুর রহমান কোথায় আছে? বাংলাদেশের কোন কোনায় আছে? আমি তরুণ সমাজকে বলবো, শুধু হাড্ডি আর মাংস আলাদা হবে না, ভিতরে থাকবে হাড্ডিগুলা, কিন্তু সেই হাড্ডি দিয়ে যাতে করে সে হাঁটা চলা করতে না পারে সেই ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব। কারণ আপনাদের জন্যই মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে। এখন যদি মিজানুর রহমান আজহারির কিছু হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ দায়ী হবে। কারণ মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষের ভালোবাসা সে পাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে, নারী পুরুষ সবাই তার মাহফিলে অংশগ্রহণ করছে। অমুসলিমরা পর্যন্ত তাকে এক নজর দেখার জন্য, তার মাহফিল শোনার জন্য হাজার হাজার অন্য ধর্মের ভাই বোনেরা অংশগ্রহণ করছে। তাই মিজানুর রহমান আজহারিকে হত্যা করবে এবং 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। তার নিজের মুখের বক্তব্য আমি শুনেছি, বলেছে তাকে 3টা টুকরা করে এনে দিতে পারলেও এই পুরস্কারই সে দিবে। 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। বাংলাদেশের কোনো আইন কানুন আদালত আছে কি নাই এখন আমার জানার বিষয়। আমি ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, মিজানুর রহমান আজহারির একটি পশম যদি বাংলাদেশে কেউ ফেলে দেয়, তাহলে এর জবাব কিন্তু আপনাকেও দিতে হবে। কারণ বর্তমান আইনের শাসন আছে কি নাই সেটার জবাবদিহিতা আপনাকে করতে হবে। যে দেশে আইনের শাসন আছে সেই দেশে কি করে একজন মানুষকে হত্যা করে 10 লক্ষ টাকার ঘোষণা করতে পারে? সেই 10 লক্ষ টাকার
ঘোষণাকারীকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনে শপথ করা না হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা না করা হয়, তাহলে আসিফ নজরুলকেও তার চেয়ারে আগুন জ্বালিয়ে দিতে হবে। কারণ আসিফ নজরুলের বিভিন্ন জায়গায় তার দুর্বলতার কারণে, তার নিরপেক্ষ ভাব দেখানোর কারণে আজকে আওয়ামী সহ এই আওয়ামী সাদিকুর রহমান, আওয়ামী ভণ্ডপীর সাদিকুর রহমানকে অবশ্যই গ্রেফতার করতে হবে। এবং মিজানুর রহমান আজহারি অক্ষতভাবে বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ যতদিন চাবে, ততদিন বাংলাদেশে সে তার মুখ থেকে দিব্যি তার কথা, তার বক্তব্য চালিয়ে যাবে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরও স্বৈরাচারদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। এই কথাগুলো পূর্ণ হয়ে গেছে, কিন্তু সমাধান খুঁজে পাচ্ছি না আমরা। গতকালকে ঢাকার শহীদ মিনারে বিডিআর পরিবারগুলো উপস্থিত হয়েছিলেন এবং তারা তাদের স্বজনদেরকে দ্রুত মুক্তির দাবি করেছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস এই বিষয়টি জোরে সোরে তার চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে দাবিও তুলছেন এবং আমরা দেখলাম বিডিআরের সেই সব পরিবারগুলো শহীদ মিনারে অনিদ্রায় সারা রাত কাটিয়েছে। অত প্রচন্ড ঠান্ডা, যখন ঢাকায় ঠান্ডা পড়ছে প্রচন্ড, তখন খোলা আকাশের নিচে আমাদের এই বিডিআর পরিবারগুলো উপস্থিত ছিল। এখন প্রশ্ন হলো, এই বিডিআর পরিবারকে নিয়ে আর কত খেলা চলবে? ঠিক তারই মধ্যে নতুন করে আরেকটি ঘটনা ঘটে গেল, যখন আজকে বিডিআরের শুনানি হবার কথা 9 জানুয়ারি, এবং আজকে বিডিআরকে বিশেষ এই যে শুনানি, সরকারকে বিশেষ আলটিমেটাম দিয়েছে বিডিআর পরিবার। আর তখনই ঢাকাতে নতুন করে আরেকটা ষড়যন্ত্র প্রকাশ পেল। কি সেটি? ঢাকার আলিয়া মাদ্রাসা, বক্সিবাজারে যে আলিয়া মাদ্রাসাটা রয়েছে, যেখানে এই বিশেষ আদালতটা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা হয়েছে, যেখানে বিডিআরের শুনানি হয়েছে, রায় হয়েছে, সেই আদালতে হঠাৎ করে আগুন ধরে গেছে। সেই আদালতটি পুরে শেষ হয়ে গেছে। কয়েকটা বিষয় ভালো করে খেয়াল করেন যে 9 তারিখ বিডিআরের নতুন করে যে শুনানি হবার কথা, ঠিক সেই শুনানির আগের রাতে, অর্থাৎ 9 তারিখ রাতেই আলিয়া মাদ্রাসার ভেতরে সেই বিশেষ আদালত আগুন ধরল কি করে? আমি আলিয়া মাদ্রাসার বেশ কজন ছাত্রের সাথে কথা বলেছি। তারা বললেন তাদের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তো সেখানে তারা সকল ছাত্ররা মোটামুটি উপস্থিত ছিলেন। একটি সাদা হাইস মাইক্রোতে করে কিছু বিশেষ ব্যক্তিরা এসেছেন এবং তারা এই কাণ্ডটি ঘটিয়েছেন। পুলিশ সেখানে উপস্থিত ছিলেন, ফায়ার ব্রিগেডও সেখানে উপস্থিত ছিলেন এবং তারা আগুন নিভিয়েছেন কখন? যখন পুরে সব শেষ হয়ে গেছে। অর্থাৎ ফায়ার ব্রিগেডের সদস্যরা এলেন, পুলিশের সাথে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণের একটি কোণায় দাঁড়িয়ে কথা বললেন। তখন সেই আদালত উঠছিল, বিশেষ আদালতটি উঠছিল। আগুন যখন নিভে এলো, তখন তারা আমাদের যে দমকল বাহিনী বা ফায়ার ব্রিগেড, তারা আগুন নিভাতে এলেন। কয়েকটা প্রশ্ন তৈরি হলো এক্ষেত্রে। কিরকম? যে এতদিন ধরে এই কারাগারে কোনো ঘটনা ঘটল না, ঠিক যেদিন রায়, সেই রায়ের আগের রাতে বিশেষ হাইসে করে একটা মাইক্রোতে করে কারা এলেন, কারা আগুন দিলেন। বলা হচ্ছে এই আগুনটি আলিয়া মাদ্রাসার ছাত্ররা তুলেছে। কারণ আলিয়া মাদ্রাসার ছাত্ররা দাবি তুলেছিলেন যে তাদের মাদ্রাসার মধ্যে কোনো কারাগার থাকবে, আদালত থাকবে না। অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা দাবি তুলেছে তাদের মাদ্রাসার ভেতরে কোনো প্রকার আদালত তারা সহ্য করবেন না, ট্রাইব্যুনাল তারা সহ্য করবেন না। এবং সেই দাবিটিতে তারা যখন আলিয়া মাদ্রাসার সামনে দাঁড়ালেন, পুলিশের সঙ্গে তাদের একটু টেনশন বা উত্তেজনা সৃষ্টি হলো এবং সেই রাতে কে বা কারা এসে আগুন দিল। প্রিয় দর্শক, আমি আশা করছি সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, আর আমরা সত্য সবসময় প্রচার করার চেষ্টা করি। আপনারা আমাদের সাথেই থাকুন, সহযোগিতা করুন, তাহলে আমরা সমাজের আনাজে কানাজে যত দুর্নীতি, চাঁদাবাজ ও হিংসুক যত জায়গায় যাই থাকুক না কেন, আমরা সব কিছু উদ্ঘাটন করে নিয়ে আসবো। এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।